দেখে নেব খেলার সময় শিরোনাম। শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। ব্যাটিং বান্ধব উইকেটে সিরিজ জয়ের আশা নান্নুর। প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টালি যাতে আরও বেশি ফিট থাকে এবং নিজেকে ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখবো। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। বড় চমক অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন, বিশ্রামে মুস্তাফিজ তাসকিন। বিসিবি নির্বাচনের আগে জেলা বিভাগ থেকে কাউন্সিলর নির্ধারণ নিয়ে বড় চ্যালেঞ্জে ক্রীড়া পরিষদ। এখনও হয়নি স্থানীয় অ্যাডহক কমিটি, দ্রুত সমাধানের আশা। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেই কমিটিগুলো করে দেওয়া যাবে, তারা যাতে জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরগুলো রেডি করতে পারে। প্রায় 2.5 বছর পর শুরু বিসিএল এর লঙ্গার ভার্সন। সিলেটে ইস্ট জোনের বিপক্ষে সেন্ট্রালের সংগ্রহ 6 উইকেটে 272 রান। নর্থ জোনের বিপক্ষে বড় সংগ্রহ সাউথ জোনের। এবং ফেডারেশন কাপ ফুটবলে গোল উৎসবের 2 ম্যাচে বড় জয়ে কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংস ও মোহামেডান। ডোরিয়েলটন ও সৌরভ দেওয়ানের হ্যাট্রিক। দেখছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে দুদল। সকালের সেশনে প্রস্তুতি নেয়ার কথা টাইগারদের, আর দুপুরে প্র্যাকটিসে নামবে কিউইরা। 23 এপ্রিল সকাল 11টায় মাঠে গড়াবে তৃতীয় ওয়ানডে। হাসি মুখে বন্দর নগরীতে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ হার এড়িয়ে ফুরফুরে মেজাজেই মেহেদী হাসান মিরাজরা। মিরপুরে প্রথম ওয়ানডেতে হারায় বেশ চাপের মধ্যে ছিল স্বাগতিকরা। ঘরের মাঠে 250-র নিচে টার্গেটই তাড়া করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মিরাজের দল। নাহিদ রানার গতির কাছে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড। টাইগার পেসারের 5 উইকেট, আর এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর 50-তে সিরিজে সমতায় ফেরে টাইগাররা। আর সেই আত্মবিশ্বাস নিয়েই এবার বন্দর নগরীতে ফিল সিমন্সের শিষ্যরা। 1-1 সমতায় থাকায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। চট্টগ্রামে পৌঁছে দিনটা টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলন বুধবার। বৃহস্পতিবার সকাল 11টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা। একই দিন চট্টগ্রামে পৌঁছেছে নিউজিল্যান্ড দল। ঢাকায় প্রথম 2 ওয়ানডেতেই উইকেট ছিল পেস সহায়ক। ধারণা করা হচ্ছে শেষ ম্যাচেও সুবিধা আদায় করে নেবেন ফাস্ট বোলাররা। সিরিজ মাঠে গড়ানোর আগে অনেকেই এই নিউজিল্যান্ড দলকে বি টিম বলে খোঁচা দিয়েছেন। আইপিএল ও পিএসএল এর কারণে এ সফরে নেই প্রথম সারির অনেকেই। তবুও প্রথম ওয়ানডেতে জিতে নিজেদের বেঞ্চের শক্তির জানান দিয়েছে কিউইরা। সিরিজ জিততে পারলে সেটা হবে তাদের জন্য দারুণ এক সাফল্য। এই ভেন্যুতে এর আগে 50 ওভার ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 2008 সালের ওই ম্যাচে 79 রানে জিতেছিল কিউইরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। চট্টগ্রামে ব্যাটিং বান্ধব উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আশা মিনহাজুল আবেদিন নান্নুর। ক্রিকেটাররা মাঠে সেরাটা দিতে পারলে কিউইদের হারানো কঠিন হবে না বলে মনে করেন বিসিবির অ্যাডহক কমিটির এই সদস্য। দ্বিতীয় ওয়ানডেতে চমৎকার পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসিয়েছেন তানজিদ তামিম ও পেসার নাহিদ রানাকে। শেষ ম্যাচের একাদশ নিয়ে আগেভাগে কোনো ধারণা দিতে চান না তিনি। নান্নু আরও জানান, বিসিএল এর প্রথম রাউন্ড শেষে ক্রিকেটারদের ফিটনেস দেখে চূড়ান্ত করা হবে ঢাকা প্রিমিয়ার লিগের দিনক্ষণ। সাগরিকায় বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে আত্মবিশ্বাসী পুরো দল। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে 58 বলে 76 রানের চমৎকার ইনিংস উপহার দেন তানজিদ তামিম। বল হাতে নিউজিল্যান্ডের ইনিংস ঘুরিয়ে দেওয়ার পথে বড় অবদান ছিল নাহিদ রানার। কঠিন পরিস্থিতিতেও তাদের এমন মানসিকতায় প্রশংসায় ভাসালেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু। তানজিদ তামিম আছে, অনেকদিন ধরে খেলে যাচ্ছে, অনেকগুলি ম্যাচ খেলে ফেলছে অলরেডি। 2 ফরম্যাটে টি20 বলেন, ওডিআই বলেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। নিজেই সিদ্ধান্ত নিতে হবে কীভাবে ব্যাটিং করতে হবে, এবং ম্যাচ উইনিং প্লেয়ার।
এবং যথেষ্ট কোয়ালিটি আছে, শটে যথেষ্ট কোয়ালিটি শটগুলি খেলে এবং ভেরি ট্যালেন্টেড ক্রিকেটার, এবং নিজেকে যদি আরও সুন্দর করে যদি অ্যাসিস্ট করতে পারে, আমার মনে হয় সামনে দেশের জন্য আরও ভালো কিছু ইনিংস আমরা ওর থেকে পাবো বলে আশা করছি। টিম ম্যানেজমেন্ট এটার পুরো দায়িত্বটা নিতে হবে, কীভাবে বাইরে রোটেশন ওকে খেলাবে, বা যদি ফিট থাকে তাহলে খেলবে। এখানে তো ওইভাবে চিন্তা করা দরকার না, যখন টপ ফর্মে থাকবে ওটাকে যতটুকু ইউটিলাইজ করা যায় এভাবে করতে হবে। তো এখন যেহেতু সবচেয়ে ভালো সময়ে আছে, তো এখন যতদিন খেলে যাবে এটা দেশের জন্য ভালো ক্রিকেটটা খেলবে, এটা আমরা সবাই আশা করি। সাগরিকার ব্যাটিং বান্ধব উইকেটে কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে দল, এমনটাই আশা তার। একাদশ নিয়ে আগে ভাগেই কোনো ধারণা দিতে চান না সাবেক অধিনায়ক। মোস্তাফিজের ফেরা নিয়েও কোনো সুখবর দেননি নান্নু। চট্টগ্রামে যেহেতু সিরিজ ডিসাইডিং ম্যাচ হয়ে গেছে, এবং এখান থেকে ভালো কিছু অবশ্যই আমরা আশা করব, এবং প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টালি যাতে আরও বেশি ফিট থাকে এবং নিজেকে ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখবো আশা করছি। 4 মে ডিপিএল শুরুর কথা থাকলেও নিশ্চিত করেননি অ্যাডহক কমিটির সদস্য। বিসিএল এর প্রথম রাউন্ড শেষে প্লেয়ারদের ফিটনেস দেখে জানানো হবে খেলা শুরুর দিনক্ষণ। বিসিএল এর একটা রাউন্ড খেলা চলছে, তো প্লেয়ারদের ফিটনেস লেভেলটা কোন দিকে আছে সব কিছু নিয়ে রিপোর্ট নিয়ে তারপরে ডেটটা ফিক্স করা হবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে বড় চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। তাদের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। তার সঙ্গী হিসেবে আছেন রিপন মণ্ডল। আনকোরা এক পেস ইউনিট নিয়ে এবার কিউই চ্যালেঞ্জ সামলাতে হবে লিটন দাসকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই এবার টি-20 স্কোয়াড চূড়ান্ত করে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিজেদের প্রথম সিরিজেই বেশ মুনশিয়ানা দেখালেন নবনির্বাচিত নির্বাচক প্যানেল। বড় চমক দিয়ে তারা ঘোষণা করলেন বাংলাদেশের টি-20 দল। তবে আপাতত চট্টগ্রামের 2 ম্যাচে খেলবেন এই ক্রিকেটাররা। মিরপুরের 3য় ম্যাচের জন্য আসবে নতুন স্কোয়াড। 2 ম্যাচের স্কোয়াডের সবচেয়ে বড় চমক নিয়মিত 3 পেসারের না থাকা। ওয়ানডে সিরিজ শেষেই বিশ্রামে পাঠানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাদের জায়গায় টি-20 দলে আছেন তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। পেস ইউনিটে তাদের সঙ্গী হিসেবে ডাক পেয়েছেন রিপন মণ্ডল। ইমার্জিং এশিয়া কাপ থেকে শুরু করে বিপিএল এবং বিসিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পুরস্কার পেলেন তিনি। বিশ্রাম দিয়েছি নাহিদ রানাকে, তাসকিনকে। নাহিদ রানা অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার একটু বিশ্রাম দেওয়ার কাছে টেস্ট ম্যাচের আগে। অ্যাট দ্য সেম টাইম টি-20তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো, সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। আর বাকিরা তো সাইফুদ্দিন যে আরেকজন অলরাউন্ডার আছেন, ব্যাটিংয়ে তো যারা আছেন তারা সবাই আছেন, আগে যারা ছিলেন, তো সেখানে আমরা তাদের বোর্ডটা পরিবর্তন করিনি। আর সাইফুদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। সাম্প্রতিক সময়ে ঘরোয়া টি-20তে সাকলাইনের বোলিং অনেক বেশি কার্যকর ভূমিকা রাখায় তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেল। এছাড়া লেট অর্ডারে তার ব্যাটিংটাও দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। অবভিয়াসলি রিপন মণ্ডল খুব ভালো করছিলেন, ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে ডেথ ওভারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গাফফার সাকলাইন আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া, আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডার যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি রিসেন্টলি ভালো ফর্মে আছেন, আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারবো। স্পিন বোলিং ডিপার্টমেন্ট সামাল দেবেন রিশাদ হোসেন, তার সঙ্গে থাকবেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। আর লিটন দাসের দলে ওপেনিং স্লটের জন্য আছেন তানজিদ হাসান তামিম এবং ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ হোসেন ইমন। দলের সহ অধিনায়ক সাইফ হাসান। মিডল অর্ডার সামলাবেন তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং উইকেট কিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। আশা করছি আমাদের দলটা এবার টি-20 সিরিজটা ভালো হবে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। জুনে বিসিবি নির্বাচন, কিন্তু তার আগে জেলা ও বিভাগ থেকে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্ধারণ নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন পর্যন্ত স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তবুও দ্রুততম সময়ের মধ্যে জেলা বিভাগের নির্বাচন আয়োজনের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান এনএসসি পরিচালক আমিনুল এহসান। এছাড়া বিগত সময়ে যারা জেলা ক্রীড়া সংস্থাগুলোর ভোটার ছিলেন উপস্থিত থাকলেও
তারাও ভোট দিতে পারবেন। গঠনতন্ত্র মেনে নতুন কাউকেও ভোটার তালিকায় যুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা। বিসিবি নির্বাচন এখন দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয়। জুনের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কমিটি, কিন্তু এর আগে বড় চ্যালেঞ্জের সামনে জাতীয় ক্রীড়া পরিষদ। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার একটা বড় কারণ ছিল বিতর্কিতভাবে জেলা বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর নির্ধারণ। এবারের বিসিবি নির্বাচনে জেলা বিভাগ থেকে নির্বাচিত সদস্যরাই পারবেন কাউন্সিলর হতে। তবে এখনও স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়নি। তাদেরকেও নির্বাচন দেওয়ার জন্য দিতে হবে 3 মাস সময়, কিন্তু বিসিবি নির্বাচনের বাকি মাত্র 1.5 মাসের মতো। এত অল্প সময়ে ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচন আয়োজন করা কঠিনই হবে। একটু চ্যালেঞ্জ তো বটেই, একটু চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সেই কমিটিগুলো করে দেওয়া যাবে, তারা যাতে জেলা এবং বিভাগীয় পর্যায়ের কাউন্সিলরগুলো রেডি করতে পারেন। প্রক্রিয়া চলছে এটা, আমরা আশা করছি আগামী 1-2 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করে ফেলতে পারবো। একটা চ্যালেঞ্জ বটে, তো এইটাকে আমরা এখনই এই নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনের ভোটার তালিকায় কারা থাকবেন সেটা নিয়েও চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোকে। বিগত সময়ের ভোটারদের অনেকেই এখন লাপাত্তা। তাহলে প্রশ্ন, কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে ভোটার? নতুন কাউকে বা কিভাবে যুক্ত করা হবে? যারা নেই তো নেই, যারা আছেন তারাও তো গত 1-1.5 বছর ধরে 2 বছর ধরে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত আছেন। তো আপনারা জানেন যে খেলাধুলার সাথে জড়িত ব্যক্তিত্বগণই এই কাউন্সিলর হিসেবে আসেন। তো 1-1.5 বছর ধরে যারা আছেন তারা তো আছেন, তাদের মধ্যে থেকে কাউন্সিলর হবে। যারা এখন কাজ করছেন না তাদেরকে তো ধরে এনে আর কাউন্সিলর বানানো যাবে না, নতুন করেও হতে পারে। যদি কাউন্সিলর করার জন্য নীতিমালাতে যে ক্রাইটেরিয়াগুলো আছে ওই ক্রাইটেরিয়াগুলো অনুসরণ করেই কাউন্সিলর করা হবে। ওই কাউন্সিলররা ভোটার হবেন এবং ভোট দেবেন। এদিকে বিসিবিতে গঠিত অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে আইসিসিতে নালিশ জানিয়েছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর না আসায় বিসিবির ওপর নিষেধাজ্ঞা আসা নিয়ে চিন্তামুক্ত এনএসসি। আইসিসির সাথে আমাদের এটা নিয়ে আর কোনো আলোচনা হয়নি। আইসিসি হয়তো যদি কোনো লঙ্ঘনের বিষয় থাকতো আইসিসি জানাতো, এটা আমরা এই ধরনের কোনো আশঙ্কা নেই এখন। এদিকে প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। বেশ কিছু অ্যাডহক কমিটি নিয়ে আছে বিতর্ক, তবে সহসাই ফেডারেশনগুলোতে হচ্ছে না নির্বাচন। আমরা মনে করি যে এটা একটা মেসেজ অন্য সকল অ্যাডহক কমিটির জন্য, যে এই নির্বাচনটি তারাও আশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটি সম্পন্ন করবেন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর পূর্ববর্তী বোর্ডের মানহানি করতে সাজানো হয় পূর্বাচলে মাটি চুরির নাটক। তাই নতুন করে এই ঘটনায় তদন্ত করতে যাচ্ছে বিসিবির অ্যাডহক কমিটি, জানিয়েছেন গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। আসলেই মাটির ঘাটতি ছিল কিনা কিংবা কারা দায়ী সেই বিষয়ের সত্যতা উঠে আসবে এই তদন্তে, এমন প্রত্যাশা তার। ৩৮,০০০ একরে গড়ে তোলা হবে এশিয়ার অন্যতম বড় স্টেডিয়াম। এমন স্বপ্ন বাস্তবতায় রূপ নেয়নি, বরং বোর্ডে একের পর এক রথ বদলে ঝুলে গেছে ভবিষ্যৎ। মাঝে মাটি চুরির ইস্যুতে আলোচনায় আসে পূর্বাচলের এই ভেন্যু। 20,000 ঘনফুট মাটি ক্রয় করা হলেও পাওয়া গেছে 7,500 ঘনফুট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড এমন অভিযোগ এনে আলোড়ন তৈরি করে। গঠন করা হয় 4 সদস্যের তদন্ত কমিটি। তবে বিসিবির অন্য সব তদন্তের মতো এই তদন্ত প্রতিবেদনও আলোর মুখ দেখেনি। মাটি চুরির ইস্যু তাই এতদিনে মাটি চাপা পড়ে গেছে। ক্রীড়া পরিষদের গঠন করা অ্যাডহক কমিটির দাবি, এমন অভিযোগ রীতিমতো হাস্যকর। বাস্তবে মাটির ঘাটতি কতটুকু ছিল তা বের করতে গঠন করা হবে নতুন তদন্ত কমিটি। এটা পূর্ণাঙ্গ রিপোর্ট নয়, এটা সব কিছু দেখে তারপর আমরা ব্যবস্থা নিব। আমি তাও বলছি, এটা এই যে এটা শর্ট হয়েছে, আসলে শর্ট কি হয়েছে না অন্য কোথাও নিয়েছে, বা এটা অনেক দিন থাকার ফলে কতটুকু কমে মাটি, এগুলি সব সায়েন্টিফিক জিনিস, এগুলি আছে। এগুলির ব্যাপারে তথ্য নিয়ে তারপর আমরা কমেন্টস করব। তদন্ত প্রতিবেদন প্রকাশ না করা হলেও তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। 1 বছর আগে কেনা মাটির পরিমাণ সময়ের সঙ্গে কিছুটা কমবে, সেটাই স্বাভাবিক। এছাড়াও বরিশাল সহ কয়েকটা ভেন্যুতে ব্যবহারের জন্য পূর্বাচল থেকে মাটি সরিয়ে নেওয়া হয়, সে হিসেবও রাখেনি ওই তদন্ত কমিটি। এমনকি ওই ভেন্যুর কিউরেটর বদিউল খোকনের জবানবন্দিও নেওয়া হয়নি প্রতিবেদন তৈরির কাজে। তাই অভিযোগ, ব্যক্তিগত ক্ষোভ মেটাতে আর আগের বোর্ডের মানহানি করতেই সাজানো হয় এমন নাটক। নতুন তদন্তে উঠে আসবে
আসল ঘটনা, এমনটাও প্রত্যাশা গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের। এটা একটা হাস্যকর বিষয় আমার কাছে মনে হয়েছে, কারণ যাদের নাম এসছে তাদের যে ক্রিকেটে বা খেলাধুলার প্রতি যে কি কন্ট্রিবিউশন সেটা যদি জানতো তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তাদের স্ট্যাটাস যদি জানতো তাহলে আর এই জিনিসটি নিয়ে কথা উঠতো না। তবে আনফর্চুনেটলি এইসব কথা নিয়ে যে এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা আমরা একেবারে খতিয়ে পূর্ণাঙ্গ সত্য ঘটনাটা প্রকাশ করার চেষ্টা করব। তবে আদৌ নতুন তদন্তের প্রতিবেদন আলোর মুখ দেখবে নাকি অন্য সব ঘটনার মতো আরও একবার অমীমাংসিতই থেকে যাবে আরও একটা ইস্যু, সে বিষয়ে সন্দেহ আছে যথেষ্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। প্রায় 2.5 বছর পর শুরু হলো বিসিএল এর লঙ্গার ভার্সন। সিলেটে প্রথম দিন শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্ট জোনের বিপক্ষে সেন্ট্রাল জোনের সংগ্রহ 6 উইকেটে 272 রান। আর সাউথ জোনের চেয়ে 298 রানে পিছিয়ে আছে নর্থ জোন। প্রথম ইনিংসে সাউথ জোনের 314 রানের জবাবে বিনা উইকেটে 16 রানে দিন শেষ করেছে নর্থ জোন। 28 মাস বা প্রায় 2.5 বছর পর মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগের লঙ্গার ভার্সন। ক্রিকেটারদের মাঝে বাড়তি উৎসাহ, লাক্কাতুরায় মহাব্যস্ততা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেন্ট্রাল ও ইস্ট জোন আর একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি নর্থ ও সাউথ জোন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্ট জোনের নতুন মৌসুমের প্রথম দিনের শুরুটা ছিল দারুণ। টস জিতে সেন্ট্রাল জোনকে ব্যাটিংয়ে পাঠায় তারা। সিলেটের লোকাল বয় ইবাদত হোসেনের পেসে মর্নিং সেশনে ভুগতে হয়েছে সেন্ট্রালের ব্যাটারদের। দলীয় 20 রানের মধ্যে প্যাভিলিয়নে ফেরেন নাইম শেখ ও মাহফিজুল ইসলাম জীবন। সুইং বোলিংয়ে মুগ্ধতা ছড়ান তোফায়েল আহমেদও। টেস্ট মেজাজে খেলা জিসান আলম 80 বল টিকলেও করেন মাত্র 14 রান। অধিনায়ক মার্শাল আইয়ুব ও মোসাদ্দেক হোসেন সৈকত 2 অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেননি। তবে চেষ্টা চালিয়ে যান সাদমান ইসলাম অনিক। জাতীয় দলের টেস্ট ফরম্যাটের নিয়মিত ওপেনার থামেন 56 রান করে। 125 রানে 6 উইকেট তুলে নিয়ে স্বস্তিতেই ছিল ইস্ট জোন, কিন্তু সেখান থেকে মোমেন্টাম ছিনিয়ে নেন আশিকুর রহমান শিবলি ও আবু হায়দার রনি। বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে 147 রানের আনবিটেন পার্টনারশিপ গড়েন দুজন। রনি 90 ও শিবলি 75 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এবাদত ও তোফায়েল 2টি করে উইকেট নেন। আর ফার্স্ট ক্লাস ক্রিকেটে 300 উইকেটের মাইলফলক স্পর্শ করেন স্পিনার নাইম হাসান। এদিকে একাডেমি গ্রাউন্ডে নর্থ জোনের বিপক্ষে স্কোরবোর্ডে ভালো রান তুলেছে আসরের সফলতম দল সাউথ জোন। এনামুল হক বিজয় ও ইফতেখার হোসেন ইফতির ওপেনিং জুটিতে আসে 58 রান। ইফতি 49 আর বিজয় আউট হন 31 রান করে। ফজলে রাব্বি করেন 34। সম্ভাবনা জাগিয়ে 50 বঞ্চিত হন রিজান হোসেন ও মঈন খানও। রিজান 47 ও মঈন করেন 36 রান। তবে 50-র দেখা পেয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, যদিও এরপর ইনিংস লম্বা করতে পারেননি। 53 রানে ফিরেছেন প্যাভিলিয়নে। 3টি করে উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। প্রথম ইনিংসে সাউথ অল আউট হয়েছে 314 রানে। জবাবে নির্বিঘ্নেই দিন পার করেছে নর্থ। আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন আছে 16 রানে। মাকসুম আলম খান, সময় সংবাদ। নারী ওয়ানডে সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। সিরিজের প্রথম ম্যাচে 9 বল হাতে রেখেই শ্রীলঙ্কার নারী দলকে 3 উইকেটে হারায় বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার। 86 রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এর পুরস্কার পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়েও। এছাড়াও ম্যাচে আলো ছড়িয়েছেন সুবহানা মুস্তারি। তবে 56 বলে 41 রানে এই ক্রিকেটার রাজশাহীর গরমে হওয়া ক্র্যাম্পে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ড্রেসিং রুমে। বিশ্বকাপের আগে সোভানা ছিটকে গেলে বড় ধাক্কা খাবে জ্যোতি বাহিনী। দ্বিতীয় ম্যাচের আগে তার ইনজুরির বিষয়ে কিছুই নিশ্চিত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। এছাড়া বড় কোনো সমস্যা নেই দলে। বোলাররা লঙ্কান নারী দলের বিপক্ষে শুরুটা ভালো করলেও মাঝে সেই ফর্ম ধরে রাখতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে সেই ভুল শুধরে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিতের আশা ক্রিকেটারদের। তীব্র গরমে খেলা কিছুটা সমস্যার হলেও মাঠে তার প্রভাব পড়বে না বলে আশা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। ক্রীড়াঙ্গনের অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ। আর নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনা উইঙ্গার লামিন ইয়ামালের হাতে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি জিতেছে বছরের সেরা ক্লাবের পুরস্কার।
ক্রীড়া বিশ্বের জাঁকজমক অ্যাওয়ার্ড শো ব্যালন ডিওর, তবে মর্যাদার বিচারে এর চেয়েও বহুগুণে গিয়ে লরিয়াস অ্যাওয়ার্ড। কারণ ব্যালন ডিওরে এক ছাদের নিচে আসেন শুধু ফুটবলাররা, আর লরিয়াস একত্রিত করে পুরো দুনিয়ার সব কিংবদন্তি ক্রীড়াবিদদের। তাই এই অ্যাওয়ার্ডকে বলা হয় ক্রীড়াঙ্গনের অস্কার। এই লরিয়াসের জন্যই মাদ্রিদের প্যালাসিও দো সিবেলেসে এদিন তারার মেলা। এবারে লরিয়াস অ্যাওয়ার্ডে যে টেনিসের জয় জয়কার হবে তার আভাস পাওয়া গিয়েছিল আগেই। নারী ও পুরুষ দুই ক্যাটাগরিতে মর্যাদার এই পুরস্কার বাগিয়েছেন দুই টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। গেল বছর দুর্দান্ত কাটানো স্প্যানিশ তারকা জিতেছেন ফ্রেঞ্চ আর ইউএস ওপেন। টেনিসের নারী এককে বাজিমাত করেছেন সাবালেঙ্কা। শুধুমাত্র ইউএস ওপেন জিতলেও বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যামেও তিনি ছিলেন দুর্দান্ত। যারা খেলাধুলা গভীরভাবে বোঝেন তাদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া আরো বেশি অর্থবহ, কারণ এটা শুধু সম্মানিতই করে না, আপনাকে আরো ভালো করতে অনুপ্রাণিত করে। এই রাত আমি কোনোদিন ভুলবো না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়। বিশ্বের সব কিংবদন্তির পাশে আমার নাম লেখা থাকবে এটা ভেবেই আমি নার্ভাস হয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি এখনো কাঁপছি। এটা অসাধারণ। যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি, আমি এখন তাদের সারিতে। বিষয়টা ভাবতেই অবিশ্বাস্য লাগছে। Laureus Young Sportsperson of the Year, Lamine Yamal. নারী পুরুষের বর্ষসেরা দুটো পুরস্কার টেনিসের ঘরে গেলেও সেরা উদীয়মানের খেতাব ফুটবলে নিয়ে এসেছেন বার্সেলোনার 18 বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। ফুটবল বিশ্বে এরই মধ্যে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছেন তিনি। অনেকের কাছেই ইয়ামাল মেসি, রোনালদো পরবর্তী যুগের সুপারস্টার। আমি এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য অনেক সম্মানের। আমি বার্সেলোনাকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই আমার পরিবারকেও। আমার মা, যিনি আমার ভাইকে নিয়ে বাসায় আছেন, আমার বাবা, আমার দাদি, আমার সতীর্থরা, সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে সমর্থন দেয়। মর্যাদার লরিয়াস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাবের খেতাব জিতেছে পিএসজি। গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ ঘরোয়া সব শিরোপা জয়ের স্বীকৃতি পেয়েছে লা প্যারিসিয়ান। আর বর্ষসেরা স্পোর্টিং ইন্সপিরেশন পুরস্কার জিতেছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুজ। এস এম ইকবাল, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে হারের ক্ষত ভুলে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় লস ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ দেপোর্তিভো আলাভেস। এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া ভিনি এমবাপেরা। সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ শুরু হবে রাত 1:30টায়। এদিকে ইপিএলে ব্রাইটনের মুখোমুখি হবে চেলসি। আরও একটা শিরোপাহীন মৌসুম চোখ রাঙাচ্ছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে। কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর রিয়ালের সামনে এখন শুধু টিকে আছে লা লিগার শিরোপা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে থাকায় লিগ শিরোপাও রিয়ালের হাতের নাগাল থেকে অনেকটাই বাহিরে। কাগজে কলমে শিরোপার রেইসে টিকে থাকলেও লিগ জয় অনেকটাই অসম্ভব হয়ে উঠেছে মাদ্রিদের জন্য। তবে আপাতত শিরোপার চিন্তা বাদ দিয়ে রিয়ালের লক্ষ্য যে কোনো মূল্যে জয় ফেরা। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলিয়ে টানা 4 ম্যাচ জয়ের মুখ দেখেনি আলভারো আরবেলোয়ার শিষ্যরা। লিগে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তাই জয় ফিরতে মরিয়া লস ব্লাঙ্কোস। সাম্প্রতিক সময়ে মাদ্রিদের ব্যর্থতার দায় স্বীকার করে ঘুরে দাঁড়াতে চান মাদ্রিদ কোচ। রিয়াল মাদ্রিদে হারের কোনো জায়গা নেই। এখানে আপনাকে প্রতিদিন জয়ের জন্য লড়াই করতে হবে। আমরা টানা 2 সিজন শিরোপা ছাড়া পার করতে যাচ্ছি। মাদ্রিদের ইতিহাসে গত 20 বছরে এমনটা ঘটেনি। আমি মনে করি এই দলটা আগামী মৌসুমে ঘুরে দাঁড়াবে। তাদের সেই সক্ষমতা আছে। আমরা বড় দলগুলোর সঙ্গে ভালো খেলেছি, তবে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। আমি মনে করি দলে একটা বিপ্লব দরকার, তাহলে আরো বেশি উন্নতি হবে। আপাতত দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে জিততে চাই। এই ম্যাচেও রিয়াল কোচ পাচ্ছেন না দলের অন্যতম ভরসা গোলরক্ষক থিবো কর্তুয়াকে। সেই সঙ্গে ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার রাউল অ্যাসেন্সিও। এছাড়া পূর্ণ শক্তির দলই পাচ্ছেন রিয়াল কোচ। শুরুর একাদশে দেখা যাবে ভিনি এমবাপেদের। আর্দা গুলার, বেলিংহাম, চুয়ামেনি, বালভার্দেরা সামলাবেন মাদ্রিদের মাঠ। আর ডিফেন্সে ভরসা টনি রুডেগার, ডিন হুইসেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও কারেরাস। দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে চায় রিয়াল মাদ্রিদ। পরিসংখ্যানও কথা বলছে মাদ্রিদের পক্ষে। দেপোর্তিভোর বিপক্ষে সবশেষ 5 ম্যাচেই জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোস। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে চেলসি। নতুন কোচ লিয়াম রোসেনিওর দায়িত্ব নেওয়ার পর থেকেই খাবি খাচ্ছে দলটা। ইপিএলে টানা 3 ম্যাচ হারের পর ব্রাইটনের বিপক্ষে জয় তুলে নিতে চায় ব্লুজ। যদিও ব্রাইটনের বিপক্ষে কাজটা সহজ হবে না। দলটির সঙ্গে শেষ 3 দেখার 2টিতেই হেরেছে চেলসি।
চোটে জর্জরিত স্কোয়াড নিয়ে লড়াই চালিয়ে যেতে চান চেলসি কোচ। ইনজুরি লিস্টে নতুন করে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এস্তেবাও। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে চায় চেলসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ ব্রাজিলের হেক্সা শিরোপা জয়ের উপযুক্ত সময় বলে মনে করেন দেশটির 2002 বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির উপর আস্থা রাখছেন সেলেসাও কিংবদন্তি। তবে বিশ্বকাপের আগে ইতালিয়ান কোচকে রক্ষণে আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন কাফু। সেই ব্রাজিলের হেক্সা মিশনে ভিনি ও এনরিক বড় ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। 2002 সালে ইয়োকোহামায় জার্মানিকে 2-0 গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপে সেলেসাওদের অধিনায়ক ছিলেন কাফু। এর আগে 1994 বিশ্বকাপেও ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেই প্রজন্মের পর আর বিশ্বকাপ জিততে পারেনি লাতিন পরাশক্তিরা। গেল 24 বছরে বিশ্বকাপ না জয়ের আক্ষেপ পোড়ায় ব্রাজিলের সাবেক ফুটবলারদের। সেই আক্ষেপটা 2026 বিশ্বকাপে মেটাতে চান কাফু। শিরোপা পুনরুদ্ধার ও হেক্সা জয়ের মিশনে 2026 সালকে উপযুক্ত সময় বলে মনে করেন সেলেসাওদের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই সঙ্গে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলোত্তিকে বিশ্বকাপের ম্যাচ সামনে রেখে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কাফু। সবশেষ ট্রফি জেতার 24 বছর পর আমি মনে করি ব্রাজিলের জন্য এটা উপযুক্ত মুহূর্ত। আমরা কার্লো আনচেলোত্তিকে এনেছি, যার ধারাবাহিক শিরোপা জয়ের অভিজ্ঞতা আছে। তিনি ব্রাজিলিয়ান জাতীয় দলকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে যাবেন। ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণ ভাগ বেশ শক্তিশালী। আমি আনচেলোত্তিকে বলবো রক্ষণে আরও বেশি মনোযোগ দিতে, কারণ যদি ব্রাজিল বিশ্বকাপে কোনো গোল না খায় তাহলে নিশ্চিতভাবে প্রতি ম্যাচে তারা একটি করে গোল করবে। নেইমারকে নিয়ে কথা না বললেও ব্রাজিলের ভবিষ্যৎ দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এনরিকের উপর আস্থা রাখছেন কাফু। তার দাবি 2026 বিশ্বকাপে বিতর্ক কাটিয়ে ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে অবদান রাখবেন ভিনি। আর রিয়াল ছাড়াই এনরিক ফর্মে ফিরেছেন বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। যে কোনো ধরনের বিতর্ক কাটানোর সেরা উপায় হলো বিশ্বকাপ। ওই 8 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের সুযোগ আছে পুরো বিশ্বকে তার যোগ্যতা দেখানোর এবং সে ফুটবলে কি করতে পারে সেটা প্রমাণ করার। আর আমি মনে করি এটা এনরিকের জন্য ভালো সময়। রিয়াল মাদ্রিদে অনেক বেশি তারকা, তাদের মধ্যে একজন তরুণ খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কঠিন। সে অল্প বয়সী খেলোয়াড় যে ব্রাজিলের জন্য অনেক অবদান রাখতে পারে। আমি নিশ্চিত আনচেলোত্তি তাকে ইতিবাচকভাবে দেখবে। তবে 2026 বিশ্বকাপে ব্রাজিলের একাদশে জায়গা করে নেওয়াই এখন কঠিন চ্যালেঞ্জ তরুণ এনরিকের সামনে। ওয়াও পেদ্রো এস্তেবাওদের মতো প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রতিযোগিতা করে তাকে জায়গা করে নিতে হবে ব্রাজিলের 2026 বিশ্বকাপ স্কোয়াডে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের ফাইনালের শহর নিউ জার্সি এখন যেন এক রণক্ষেত্র, যেখানে মাত্র $13 ট্রেন ভাড়া এক লাফে ঠেকেছে $150। ফিফা আর নিউ জার্সি সরকারের ইগোর লড়াইয়ে পিষ্ট হচ্ছেন সাধারণ সমর্থকরা। ফুটবলের বাঁশি বাজার আগেই নিউ জার্সির ট্র্যাকে বাজছে বিপদের সাইরেন। যে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট উঠবে সেখানে পৌঁছানোই এখন সাধারণের কাছে হিমালয় জয়ের মতো কঠিন। নিউ জার্সি ট্রানজিট ঘোষণা করেছে বিশ্বকাপের দিনগুলোতে রাউন্ড ট্রিপের জন্য দর্শকদের গুনতে হবে $150, অথচ সাধারণ দিনে এই পথের ভাড়া মাত্র $12.90, অর্থাৎ ভাড়া বাড়ছে 10 গুণেরও বেশি। নিউ জার্সির সাধারণ যাত্রীরা বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ কেন ভর্তুকি দিয়ে চালাবে? এটা মোটেও ন্যায্য নয়। প্রতিটি ম্যাচের খরচ মেটাতে আমাদের প্রায় $60 লাখ লাগছে। আমরা কেবল সেই খরচটাই তুলতে চাইছি, আমরা লাভ করছি না। তবে নিউ জার্সির এই যুক্তি মানতে নারাজ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের দাবি এটা নিছক পাগলামি এবং গলা কাটা দাম। ফিফার সাফ কথা, অন্য সব হোস্ট সিটি যখন কম ভাড়ায় যাত্রী টানছে তখন নিউ জার্সি কেন এমন নজিরবিহীন দাবি তুলবে? ফিফা এই বিশ্বকাপ থেকে $11 বিলিয়ন আয় করবে। এক একটি টিকিটের দাম $1000, অথচ তারা যাতায়াতের জন্য দিচ্ছে $0। আমি নিউ জার্সির সাধারণ মেহনতি মানুষকে এই ঋণের নিচে ঠেলে দিতে পারি না। ফিফাকেই এই ভাড়ার দায়িত্ব নিতে হবে। এই পাল্টাপাল্টি দোষারোপের মাঝখানে গ্যারাকলে পড়তে যাচ্ছেন ফাইনালের টিকিট কাটা সাধারণ ফুটবল ভক্তরা, যারা স্বপ্ন দেখেছিলেন গ্যালারিতে বসে এমবাপ্পে বা ভিনিসিয়াসদের জাদু দেখবেন। তাদের জন্য পার্কিং ফি $225, ট্রেনের টিকিট $150, আর ম্যাচের টিকিট তো $1000 এক একটা করুণ গল্প।
পরিবহন পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের দিনগুলোতে 4 ঘন্টার জন্য সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে স্টেশন। সাধারণের চলাচলের পথ হবে সংকুচিত। উৎসবের রং তাই এখানে ফিকে হয়ে আসছে বাড়তি খরচের আতঙ্কে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার নিয়ে চলা বিতর্কে দাড়ি টানলেন ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনাগ্রা। তার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার, তবে নিজের বাবাকে তার চেয়েও ওপরে রেখেছেন সিনাগ্রা। তিনি বলেন ম্যারাডোনা হলেন ফুটবল ঈশ্বর। এদিকে লিওনেল মেসিকে আবারও বিশ্বের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছেন লামিন ইয়ামালও। ডিয়েগো আর্মান্দো মারাদোনার সঙ্গে শুধু একজনেরই তুলনা উঠেছে, তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। দুটি ভিন্ন এরার হলেও সমর্থক থেকে শুরু করে সমালোচক তাদের দাঁড় করিয়েছেন মুখোমুখি। কিন্তু কে সেরা সেই প্রশ্নে দাড়ি টানতে পারেনি কেউই। তবে এক জায়গায় দ্বিমত নেই কারো, তারা দুজনই সেরাদের সেরা। পেলে মারাদোনা যুগ গত হওয়ার পর ফুটবল বিশ্বের সবচেয়ে লম্বা সময় ধরে চলা বিতর্ক মেসি রোনালদোকে ঘিরে। একেবারে সমসাময়িক পর্যায়ে দুই কিংবদন্তি লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের এতটাই সমৃদ্ধ করেছেন যে আবারও কবে পৃথিবীতে এমন প্রতিভার দেখা মিলবে তা নিয়ে রয়েছে সংশয়। অবশ্য নিজের ঝুলিতে একটি বিশ্বকাপ তুলে এই বিতর্কের অবসান অনেকটাই ঘটিয়েছেন লিও মেসি। অনেকের কাছে গ্রেটেস্ট অফ অল টাইম বলতে শুধু আর্জেন্টাইন অধিনায়ক। যদিও 41 বছর বয়সে রোনালদো যেভাবে পারফর্ম করে চলেছেন তাতে আসন্ন বিশ্বকাপ ট্রফি তার হাতে উঠলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। নিশ্চিতভাবেই তখন নতুন করে উঠবে গোট বিতর্ক। যদিও দিয়েগো মারাদোনার ছেলে মনে করেন এটা নিয়ে তর্কের কিছু নেই। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসি আর ফুটবল ঈশ্বর মারাদোনা। আমার বাবার কাছ থেকে দুটি বিশ্বকাপ ছিনিয়ে নেওয়া হয়েছিল, 1990 আর 1994 সালে। নয়তো তিনি 3টি বিশ্বকাপ জিততে পারতেন। মেসির কথা শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার কোনো সখ্যতা নেই, কারণ তার আশেপাশের লোকজন এটা হতে দেয়নি। আমি বলবো মানুষের মধ্যে মেসি 1 নম্বরে, কিন্তু আমার বাবা ছিলেন ফুটবল ঈশ্বর। মেসি রোনালদো পরবর্তী যুগে এখন পর্যন্ত সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় লামিন ইয়ামালকে। সম্প্রতি উদীয়মান ক্যাটাগরিতে তার হাতে উঠেছে মর্যাদার লরিয়াস অ্যাওয়ার্ড। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে যা জেতার রেকর্ড আছে শুধুই লিওনেল মেসির। তাকে আইডল হিসেবে মানা লামিন দাবি করেন মেসি বিশ্বের 1 নাম্বার ফুটবলার। আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা ফুটবলার। সব খেলাধুলার মধ্যে তিনি সেরা কিনা জানি না, তবে না হলেও খুব কাছাকাছি আছেন তিনি। মেসি একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন তার জন্যই সবাই তাকে সম্মান করে। সম্প্রতি ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময় পার করছেন মেসি। বিশ্বকাপের আগে তার এই ফর্ম ঘিরে আশার সঞ্চার আর্জেন্টাইন সমর্থকদের। যদিও বিশ্বকাপে তিনি খেলবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে সংশয়। এসএম ইকবাল, সময় সংবাদ। শুরু হয়েছে স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট 2026। এবারের আসরে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সহ অংশ নিয়েছে মোট 9 দল। শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। লম্বা সময় পর এমন একটা টুর্নামেন্ট পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। এসব টুর্নামেন্ট আরও চান, তার সঙ্গে ফেডারেশনের কাছে ধারাবাহিকভাবে লিগ আয়োজনের দাবিও জানিয়েছে খেলোয়াড়রা। বর্তমানে অ্যাডহক কমিটি দিয়েই চলছে ভলিবল ফেডারেশন। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শেষ ওয়ানডে খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। সাগরিকায় কাল অনুশীলনে নামবে 2 দল। ব্যাটিং বান্ধব উইকেটে সিরিজ জয়ের আশা নান্নুর। প্লেয়াররা যাতে ফিট থাকে, ফিট মিনস মেন্টালি যাতে আরও বেশি ফিট থাকে এবং নিজেকে ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে পারে, ইনশাল্লাহ আশা করি সিরিজে ভালো কিছু দেখব। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। বড় চমক অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন, বিশ্রামে মোস্তাফিজ তাসকিন। এবং ফেডারেশন কাপ ফুটবলে গোল উৎসবের 2 ম্যাচে বড় জয়ে কোয়ালিফায়ারে বসুন্ধরা কিংস ও মোহামেডান। ডরিয়লটন ও সৌরভ দেওয়ানের হ্যাট্রিক। এই ছিল খেলার সময়।